মুর্শিদাবাদের ইতিহাস মানেই শুধু সিরাজদৌল্লা আর মির্জাফর নয়। জানেন কি, তিনজন নবাব পরিবারের মহিলা কিভাবে পাল্টে দিয়েছিলেন বাংলার রাজনীতি? মুর্শিদাবাদের ক্ষমতার নেপথ্যে ছিলেন তিনজন বেগম। তাদের ছাড়া কি নবাবী রাজনীতি সম্ভব ছিল? যাকে ইতিহাস চেনে না, তিনিই কি ঠিক করেছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার ভবিষ্যৎ? ইতিহাস সবসময় রাজাদের গল্প বলে, রানীদের নয়। আজ আমরা বললাম সেই তিন নারীর কথা, যাদের ছাড়া মুর্শিদাবাদের রাজনীতি আসলে অসম্পূর্ণ। চলুন আজ জেনে নেওয়া যাক তাদের কথা। আর তাদের কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। অষ্টাদশ শতকের শুরুর দিক, নবাব মুর্শিদ কুলি খান তখনও বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। মুর্শিদ কুলি খানের কোনো পুত্র ছিল না। দুই মেয়ে, আজমত উন্নিসা বেগম সাহিবা বা জিনাত উন্নিসা বেগম এবং জয়নাব উন্নিসা বেগম সাহিবা বা বেগম আজিম উন্নিসা। এই বেগম আজিম উন্নিসার স্বামী নবাব সুজাউদ্দিন হলেন বাংলা, বিহার, উড়িষ্যার দ্বিতীয় নবাব, নবাব মুর্শিদ কুলি খানের উত্তরাধিকারী। আর এই বেগম আজিম উন্নিসাকে নিয়েই যত গণ্ডগোল, যত দুর্নাম। ইনি নাকি ছিলেন আবার নবাব মুর্শিদ কুলি খানের সবচেয়ে আদরের মেয়ে। তার দুর্নামটা কিসের জন্য? হঠাৎই তিনি পরিচিত হয়ে ওঠেন কলিজা খাকি বেগম নামে। কেন? আর এই দুর্নাম, সেটা সত্যি কি ওনার প্রাপ্য ছিল? জনশ্রুতি আছে। জনশ্রুতি এক, কলিজা খাকি বেগমের স্বামী সুজাউদ্দিন কর্মসূত্রে উড়িষ্যায় থাকতেন। মুর্শিদাবাদে ফিরতেন বহুদিন পরে। ফলে কলিজা খাকি বেগম নাকি তার স্বামী সুখ চরিতার্থ করতে প্রতিদিন একজন করে যুবকের সাথে মিলিত হতেন এবং তাকে খুন করে তার কলিজা খেতেন। জনশ্রুতি দুই, যে বেগম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। এই ব্যাধি নিরাময়ের জন্য হাকিম তাকে শিশুর কলিজা খেতে আদেশ দিয়েছিলেন। তাই তিনি প্রতিদিন একটা করে শিশু হত্যা করে তার কলিজা বের করে খেতেন। তা একদিন নাকি কলিজা খাকি বেগমের বাবা নবাব মুর্শিদ কুলি খান জেনে যান এবং এই অপরাধের শাস্তি স্বরূপ তার কন্যাকে জীবন্ত সমাধিস্থ করেন। এটাও জেনে রাখুন, এগুলো শুধুমাত্র গাল গল্প। বাস্তবতার সাথে এর সত্যিই কোনো যোগাযোগ নেই। তার প্রথম কারণ, নবাব মুর্শিদ কুলি খান মারা যান 1727 খ্রিস্টাব্দে, আর বেগম আজিমুন্নিসা 1734 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেন এবং তার কিছুদিনের মধ্যেই ওনার মৃত্যু হয়। এবং ওনার ইচ্ছা অনুসারে সেখানেই সিঁড়ির নিচে ওনাকে সমাধিস্থ করা হয়। জানা যায় বেগম ছিলেন খুব মার্জিত স্বভাবের ধর্মপ্রাণ মহিলা। তিনি আদৌ মানুষের কলিজা খেতেন না, আর তাকে জীবন্ত সমাধিও দেওয়া হয়নি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাহলে কলিজা ব্যাপারটা জুড়ল কিভাবে? বলে দিচ্ছি। এর অনেক কারণই হতে পারে। সম্ভাব্য কারণ হিসেবে বলা যায় যে শারীরিক দুর্বলতা হেতু চিকিৎসক বেগমকে ছাগলের মেটে বা কলিজা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। নবাব বাড়ির অন্দরমহলে তো চিরকালই এরকম শত্রুতা ছিল। হতেই পারে সেখান থেকে ছাগলের মেটে বা কলিজা হয়ে যায় মানুষের কলিজা। রাজনীতির ক্ষেত্রেও বেগম আজিমুন্নিসার যথেষ্ট অবদান আছে। নবাব মুর্শিদ কুলি খান 30 জুন 1727 সালে মারা যান। মৃত্যুর আগে মুর্শিদ কুলি খান তার উত্তরাধিকারী হিসেবে প্রথমে মনোনীত করেন তার নাতি বেগম আজিমুন্নিসা এবং সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খানকে। সুজাউদ্দিন এর বিরোধিতা করেন এবং সেনাবাহিনী নিয়ে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদ রওনা হন। সেই খবর পেয়ে সরফরাজ খানকে অনেকে পরামর্শ দেন যুদ্ধে পিতাকে হারিয়ে সিংহাসন দখল করতে, এবং সেই মতো সরফরাজ খানও প্রস্তুতি নিলেন। পিতা পুত্রের সম্মুখ সমরে বাঁধ সাধলেন বেগম আজিমুন্নিসা। ছেলেকে বোঝালেন এবং নিরস্ত্র করলেন, কারণ উনি জানতেন বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা ধরে রাখতে বিচক্ষণ নবাব সুজাউদ্দিনকেই প্রয়োজন। 1739 সালে তার পিতার মৃত্যুর পর সরফরাজ সিংহাসনে বসেন। সরফরাজ ছিলেন অত্যন্ত বিলাসী, শাসন ব্যবস্থায় উদাসীন। মাত্র 1 বছরের রাজত্বকালে তার অপরিণামদর্শিতার প্রমাণ আজও রয়ে গেছে খুঁটি বা ফৌতি মসজিদ। বিপুল খরচ করে শুরু করেছিলেন, কিন্তু শেষ করার আগেই গিরিয়ার যুদ্ধে 1940 খ্রিস্টাব্দে আলীবর্দী খানের হাতে মারা যান। এই আলীবর্দী খান কিভাবে এলো? এবার বলবো সেই বেগমের কথা যার কথা কেউ জানে না, নৌসেরি বানু বেগম। ইনি ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র বেগম বা স্ত্রী।
এবং তিনি মুর্শিদাবাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার জীবন এবং কর্মের অনেক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে তিনি ছিলেন একজন প্রভাবশালী নারী, যিনি নবাবী পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইতিহাসবিদদের মতে বেহিসেবি, বিলাসী এবং শাসন ব্যবস্থায় অদক্ষ নবাব সরফরাজ সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই বিভিন্ন বিদ্রোহ শুরু হয়ে যায়। নৌসেরি বানু বেগমের দক্ষতায় ও পরামর্শে সেই সব বিদ্রোহ দমন হলেও ভবিষ্যতের কথা ভেবে নৌসেরি বানু তার নাতি সরফরাজকে ক্ষমতাচ্যুত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য তার পরম আস্থাভাজন আলীবর্দী খানকে ডেকে পাঠান। আলীবর্দী অনেক আগেই নবাব সুজাউদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলীবর্দী তখন বিহারের দায়িত্বে। 1940 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে আলীবর্দীর হাতে নিহত হন সরফরাজ। আলীবর্দী খান হাল ধরেন বাংলা, বিহার, ওড়িশার। আলীবর্দী নিজে অনুতপ্ত ছিলেন সরফরাজকে মেরে ফেলার জন্য এবং সেই জন্য রোশনবাগে মসজিদ নির্মাণ করেন। আলীবর্দী খান এবং তার পরিবারের কাছে নৌসেরি বানু বেগম তার জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের সম্মানে ছিলেন এবং তিনি ছিলেন প্রধান রাজনৈতিক পরামর্শদাতা। জানা যায় সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, ঘাসেটি বেগম প্রত্যেকেই নৌসেরি বানু বেগমকে খুব সম্মান করতেন। 1740 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নতুন নবাব হলেন আলীবর্দী খাঁ। মসনদে বসেই আলীবর্দী মুর্শিদাবাদে ডেকে নিলেন প্রিয় জ্যেষ্ঠ কন্যা বা বড় মেয়ে মেহেরুন্নিসা বেগম বা ঘাসেটি বেগম এবং জামাই ঢাকার দেওয়ান নওয়াজিশ মোহাম্মদ শাহমদ জংকে। মেয়ে জামাইয়ে থাকার জন্য আলীবর্দী তৈরি করে দিলেন এক সুরম্য প্রাসাদ, যা সাঙ্গি দালান নামে পরিচিত ছিল। এই প্রাসাদের পাশেই কাটা হলো একটি সুন্দর ঝিল। এই ঝিল নির্মিত হয়েছিল সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তাজনিত কারণেও, কারণ নবাব আলীবর্দীর রাজত্বকালেই বাংলায় বর্গিরা হানা দিয়েছিল। যাই হোক, দেওয়ান নওয়াজিশ মোহাম্মদের ছিল মতি মানে মুক্তো চাষের শখ। সেই ইচ্ছে পূরণের জন্য প্রাসাদ সংলগ্ন ঝিলেই শুরু হলো মতি চাষ। ফলে মতির নামেই সমগ্র অঞ্চলটি পরিচিতি পেল মতি ঝিল নামে। তবে এই মতি ঝিল নিয়ে বিতর্ক রয়েছে। অনেক ইতিহাসবিদদের মতে ঘোড়ার নালের মতো ঝিলটি প্রাচীনকালে ভাগীরথীর ছেড়ে যাওয়া খাত, যা নবাব আলীবর্দী সুরক্ষার কারণে সংস্কার করেন। ঝিলে মতি চাষের কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু মতি বা মুক্তোর মতো ঝকঝক করত ঝিলের জল বলে এর নাম হয় মতি ঝিল। যদিও এই প্রাসাদ আজ আর নেই। মতিঝিল ছিল রাজধানীর সমস্ত কোলাহলমুক্ত এক শান্ত এলাকা। এই মনোরম পরিবেশে ঘাসেটি বেগম ও নওয়াজিশ মোহাম্মদ তাদের পালিত পুত্র ইকরামউদ্দৌলা বা একরাম উদ্দৌলার সঙ্গে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন। কিন্তু পলাশির যুদ্ধের আগে এই শান্ত এলাকাই গরম হয়ে উঠল সিরাজ বিরোধী ষড়যন্ত্রে। খবর পেয়ে নবাব সিরাজ একদিন হঠাৎ করেই মতিঝিল আক্রমণ করে বসলেন। মাসি ঘাসেটি বেগমকে গৃহবন্দী করে রাখলেন চেহেল সেতুন প্রাসাদে। ইতিপূর্বেই বসন্ত রোগে মানে পক্স এ ভুগে মৃত্যু হয়েছে ঘাসেটি বেগমের পালিত পুত্র এবং তার কিছুদিনের মধ্যে স্বামীরও। ঘাসেটি বেগমের এই পালিত পুত্র কে ছিল জানেন? সিরাজউদ্দৌলা নিজের ছোট ভাই ইকরামউদ্দৌলা বা একরাম উদ্দৌলা। পরিত্যক্ত মতিঝিলের দখল নিলেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। কথিত আছে এই মতিঝিলের সৌন্দর্য দেখেই নবাব ঈর্ষান্বিত হয়ে নাকি তার হীরাঝিল প্রাসাদ তৈরি করেছিলেন। কিন্তু ঘাসেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়ালেন? নবাব আলীবর্দীর উত্তরাধিকারী হিসেবে নিজে বা তার স্বামীর মসনদে বসার জন্য? নবাব মুর্শিদকুলি খানের মতো আলীবর্দী খানেরও কোনো পুত্র ছিল না, ছিল 3 মেয়ে। বড় মেয়ে মেহেরুন্নিসা বা ঘাসেটি বেগম, মেজ মেয়ে মায়েমুন্নিসা এবং ছোট মেয়ে আমিনা বেগম। বৃদ্ধ নবাব আলীবর্দী তাঁর ছোট মেয়ের পুত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করলে ঘাসেটি বেগম এই মনোনয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং সিরাজউদ্দৌলার পরিবর্তে তার দ্বিতীয় বোনের পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর জন্য চেষ্টা করেন। তিনি কোনোভাবেই সিরাজকে মেনে নিতে পারছিলেন না। তার মতে সিংহাসনের জন্য উপযুক্ত ছিলেন কেবলমাত্র মেজ বোন মায়েমুন্নেসার ছেলে শওকত জং। ওদিকে সিরাজ উদ্ধত, অশান্তি সৃষ্টিকারী, মাসিকে সম্মান করে না, নেই মুখের লাগাম আর শিষ্টাচারও। ঘাসেটি বেগমের মতিঝিল প্রাসাদটি ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ।
রাজবল্লভের মাধ্যমে ঢাকা থেকে আদায়কৃত বিপুল রাজস্ব দিয়ে তিনি প্রাসাদটি এতটাই জাঁকজমকের সাথে সাজিয়েছিলেন যে নবাবের প্রাসাদও যেন জৌলুসের দিক দিয়ে এর কাছে হার মানত। আবার কিছুটা নির্জন স্থানে থাকায় সিরাজ বিরোধীরা এখানে এসে সলা পরামর্শের সুবিধাটাও পেত। পলাশির যুদ্ধে কি হয়েছিল আমরা সবাই জানি, কিন্তু পলাশির যুদ্ধের পর ঘসেটি বেগমের কি হয়েছিল তার খোঁজ কেন কেউ পায়নি? ঘসেটি বেগমের ইচ্ছে পূরণ হয়নি। সিরাজের পতনের পর নবাব হলেন মীর জাফর। জানা যায় সুরক্ষার কথা বলে সিরাজের মা আমিনা বেগম ও ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে গৃহবন্দী করে রাখা হয়। তাতেও শান্তি হয়নি মীর জাফরের, কারণ ঘসেটি বেগম ছিলেন ভীষণ বুদ্ধিমতী মহিলা, তাই তাকে বাঁচিয়ে রাখলে বিপদ বাড়তে পারে। কিছুদিন পর মীর জাফরের পুত্র মিরান ঘসেটি ও আমিনা বেগমকে ঢাকা থেকে মুর্শিদাবাদ আনার নাম করে রাতে অন্ধকারে বুড়িগঙ্গায় নৌকাডুবি ঘটিয়ে তাদের মেরে ফেলে। আর ঘসেটি বেগমের বিপুল ধনসম্পদ কি হলো তার? অনেক কিছু অনুমান করা হলেও তার সঠিক তথ্য আজও পাওয়া যায়নি। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।